যাই হোক, আমি জাগিয়ে রাখার চেষ্টা করছি, একটু ঘুম পাবে রবিবার দিন, তারপর তো আমি চেষ্টা করবো আপনাদের জাগিয়ে রাখার। দেখুন কতটা দেখে থাকতে পারেন। আজকে এখন যে লেকচারটা হবে, এটা বোধহয় ভারতবর্ষের ভবিষ্যৎ। মানে আপনাদের একটা ছোট্ট তথ্য দিই, ভারতবর্ষ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, এই যে একটু আগে সিমেন্টের ওনারা বললো, ওরা এখন ভারতবর্ষ চালাচ্ছে, সে টোটাল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের যে ফার্মিং মানে কালটিভেশন হচ্ছে কি আমাদের সব থেকে জিডিপির পার্সেন্টেজ বেশি, তারপরে সব থেকে বেশি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কিন্তু ভারতবর্ষের এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট। মানে সারা পৃথিবীর যত সিমেন্ট কোম্পানি, যত কনস্ট্রাকশন ইকুইপমেন্ট কোম্পানি, যত কেমিক্যাল কোম্পানি এখন ইন্ডিয়াতে ফ্যাক্টরি করে ফেলেছে। মানে এনি ড্যাম, মানে যে কোনো কোম্পানি বলবো, কারণ চায়না অলমোস্ট স্যাচুরেট করে গেছে। কারণ আমাদের দেশের যে ইনফ্রাস্ট্রাকচার বানানোর ওরা গত 30-40 বছরে এনর্মাস কাজ করেছে। আর ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারটা একটা সময় গিয়ে স্যাচুরেট করে, তো এখন ওয়ার্ল্ডের মেজর পার্ট কিন্তু স্যাচুরেট করেছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এখনো প্রচুর পটেনশিয়াল আছে, এত বৃহৎ একটা লোক সংখ্যা, আমরা ফাইন্যান্সিয়ালিও গ্রো করছি আস্তে আস্তে, ডেফিনেটলি স্লো পেসে কিন্তু হচ্ছে। তো আরেকটা ইস্যু হচ্ছে এই যে একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার, এত ঘর বাড়ি, রাস্তাঘাট, ড্যাম, রোডস, এইগুলো বানানো হচ্ছে, তার মেইনটেনেন্স এবং তার রিহ্যাবিলিটেশন, রিপেয়ার। আরেকটা বস্তু যেটা আজকাল খুব জনপ্রিয় হচ্ছে, দ্যাট ইজ কল্ড রেট্রোফিট। অ্যাকচুয়ালি আমরা কিন্তু সারা পৃথিবীতে এখন যেটা ভাবতে হচ্ছে সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। এখন সাস্টেনেবিলিটি একটা বৃহৎ ব্যাপার, আমি অত জটিল ভাবে ওর মধ্যে ঢুকতে চাইছি না। যেটা খুব সহজ ভাবে বোঝায় যে কত কম কার্বন ডাই অক্সাইড এমিট করে আপনি কত ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবেন। কারণটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার হ্যাজ এ কস্ট, শুধু টাকা নয়, আর একটা মেজর কস্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজেস আওয়ার মাদার নেচার। More and more production of cement means more and more production of carbon dioxide. এটা তোমাদের এই জুনিয়র ইঞ্জিনিয়ারদের সবাই যে বলে দিচ্ছি, 1 টন সিমেন্ট বানাতে 850 কেজি পরিমাণ, 800 কেজি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এমিট হয়, which is has a very bad impact on the world environment. সো আমরা যেটা এখন চাইছি যে পুরনো বিল্ডিংটাকে কি করে রেট্রোফিট করে নতুনের মতো করে বা নতুনের মতো যোগ্য করে ইউজ করতে। সেই জন্য রেট্রোফিটিং কিন্তু ইজ এ ভেরি বিগ বিজনেস ইন ইন্ডিয়া। আনইমাজিনেবল এর পটেনশিয়াল আছে। মানে সারা ভারতবর্ষের প্রচুর পুরনো স্ট্রাকচার আমরা ভেঙে ফেলি, তখন বলছি যে না ভেঙো না, ওটাকে রেট্রোফিট করো, ইউ ক্যান ইউজ ইট, রিইউজ ইট। বিদেশেও এটা একটা খুব বড় ব্যবসা। তো যাই হোক, আমরা আজকে এই রিপেয়ার, রেট্রোফিট, রিহ্যাবিলিটেশনস এগুলো নিয়ে একটু হালকা হালকা আলোচনা, জানি সবাই একটু ঘুম ঘুম পাচ্ছে, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে খুব মানে সাধারণ কথা বলে জিনিসটা, জটিল বিষয়টাকে একটু সরলীকরণ করে বোঝানোর। যাই হোক, প্রথমে এই রেট্রোফিট রিহ্যাবিলিটেশন পড়তে গেলে 3টে টার্ম আমাদের মধ্যে আছে, 3 টার্মস। ও আমার কাছে মাস্টার ডিগ্রি পড়ছে, ওদেরও আমি শিখিয়েছি, আবার ওর সঙ্গে প্রায় আজকে 6 বছর পর দেখা হলো, এত ভালো লাগছে। যাই হোক, আপনার 6 ইয়ার বিপ্লব আমার কাছে মাস্টার ডিগ্রি থিসিস করেছে, আপনাদের এই জেলার এই হুগলি ডিস্ট্রিক্টের ছেলে। তো ওদেরকে আমি এটা ক্লাসে বারবার করে পড়িয়েছি। 3টে টার্ম, রিপেয়ার, রিহ্যাবিলিটেশন এন্ড রেট্রোফিট, 3টে টার্ম কিন্তু আলাদা, অ্যাবসলিউটলি ডিফারেন্ট টার্মস। রিপেয়ার মানে ধরুন আপনি একটা স্ট্রাকচারকে বানালেন, সে কাজ করছে, তার মধ্যে কিছু প্রবলেম এলো, ডিস্ট্রেস এলো, সেই ডিস্ট্রেসটা যাতে ফার্দার না হয় তার জন্য আমরা যে পদ্ধতিগুলো নিই সেটা হচ্ছে রিপেয়ার। মানে কোনো জায়গায় চমকা উঠে গেছে, একটু তুলে দিলাম, প্লাস্টার করলাম, নতুন করে রং করলাম, পেইন্টিং করলাম, যদি কোনো সিপেজ থাকে সিপেজটাকে বন্ধ করলাম, দ্যাট ইজ কল্ড রিপেয়ার। রিপেয়ার ইজ এ প্রসেস, রাদার রিপেয়ার is a external process by which we can stop the process of deteriorations. So mostly the painting, plastering and minor repair, we term it as a repair. But what is strengthening and rehabilitation, that's very little bit complex, you know. সেটা কিরকম, ধরুন একটা স্ট্রাকচারকে কোনো একজন ক্লায়েন্ট বা ওনার বা ডিজাইনারের তত্ত্বাবধানে একটা সার্টেন স্ট্রেংথ এন্ড স্টিফনেসের জন্য তৈরি করা হয়েছিল। এবার ডিউরিং প্রসেস সিসমিক হতে পারে, যে কোনো কারণে সেই স্ট্রাকচারটা স্ট্রেংথ আর স্টিফনেসটা কমে গেছে, হতে পারে না? অনেক সময় স্ট্রাকচারে ফায়ার হলে রিইনফোর্সমেন্ট বার বেঁকে যায়, কংক্রিট স্পল আউট হয়ে যায়, ক্র্যাক হয়ে যায়।
এই যে কমে যাওয়াটা কে কম্পেনসেট করা, অর্থাৎ স্ট্রাকচারটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, দ্যাট ইজ কল রিহ্যাবিলিটেশন। এই জন্য রিহ্যাবিলিটেট কথাটা আছে। আমাদের হিউম্যান লাইফে রিহ্যাবিলিটেশন লাগে। অনেকে এখন স্ট্রেসড হয়ে যায়। আমি যাদবপুর ইউনিভার্সিটির একটা হোস্টেলের ওয়ার্ডেন, ইউ ক্যান্ট বিলিভ, এই দুদিন আগেও আপনারা জানেন, একটু সমাজের অন্যদিকের একটা কথা তুলি যেগুলো ভীষণ রিলেভেন্ট, যে কদিন আগে, দুদিন আগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারের একটা স্টুডেন্ট বেঁকে সুইসাইড। আমাদের যাদবপুরেও সেম প্রবলেম, প্রচুর স্ট্রেসড হয়ে যায়, স্যার চাকরি পাচ্ছি না, স্যার এই প্রবলেম, স্যার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রবলেম, ওদিকে বিয়ে হলে বয়ফ্রেন্ডের সঙ্গে প্রবলেম। তখন আমরা তাদেরকে রিহ্যাবিলিটেট করি, অর্থাৎ তার জন্য কাউন্সিলরের সাথে কথা বলে মাইন্ডটাকে রিজয়েস করা, আগের অবস্থায় ফিরিয়ে আনা। রিহ্যাবিলিটেশন ইজ এ টার্ম which makes a human life or structural life to again his original state, right? That is called rehabilitation. Now come to the retrofit, which is a tricky term, complex term. বোধ হয় এই দুটো টার্মের থেকে অনেক বেশি কমপ্লেক্স। কিরকম কমপ্লেক্স আপনাকে আমি বুঝিয়ে বলি। আপনাকে আমি একটু আগে একটা আলোচনা করছিলাম যে কলামের মিনিমাম সাইজ এখন 300 মিলিমিটার হয়ে গেছে, রাইট? কোনো একটা সরকারি বাড়ি একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে হস্তান্তর হলো। আমি একটা রিয়েল স্টোরি দিয়ে বলছি, আমি একটা কাজ এখন করছি। হস্তান্তর করার সময় সেই ডিপার্টমেন্ট বলছে আমি এই বিল্ডিং নেব না। কেন নেব না? আমরা মনে হচ্ছে ডিজাইন ঠিক নেই, আপনি ডিজাইনটা চেক করুন। আমি ডিজাইন ড্রয়িং চেক করলাম, করার পরে দেখলাম কলামের সাইজ 250 নেই, বহু জায়গায় বিম ইনঅ্যাডিকুয়েট। তখন তার মানে এটা কি হলো, স্ট্রাকচারটা নতুন কিন্তু দেখুন, হ্যান্ড ওভার নেওয়ার সময় আরেকটা ডিপার্টমেন্ট বলছে আমি এটা নেব না। কারণটা হচ্ছে এটার মধ্যে ফ্লজ আছে, এটা মধ্যে ফল্ট আছে। তার মানে এটা হচ্ছে ওর কিন্তু ডিজাইন ড্রয়িং সব ঠিক আছে, নতুন প্রোডাক্ট, কিন্তু সে নিচ্ছে না। এখনকার কোডাল গাইডলাইন অনুযায়ী যখন আমরা চেক করছি, দেখছি হ্যাঁ সত্যি তো 250 কলাম দিয়েছে, 250 কলাম, ক্লায়েন্ট বলতেই পারে আমি 250 কলাম দেবো না। তার মানে এটা কি, ওটার অরিজিনাল স্ট্রেংথ থেকে এবং স্টিফনেস থেকে আমরা ওটাকে বাড়ালাম। অর্থাৎ আমরা তখন জ্যাকেটিং করলাম, জ্যাকেটিং করে ওখানে প্রায় 47টা কলাম ছিল, 17টা কলাম, 17টা 3টে, সরি পরে 3টে হলো, টোটাল 20খানা কলাম আমরা জ্যাকেটিং করলাম। সো দ্যাট ইজ কল্ড রেট্রোফিটিং। সো অরিজিনালি স্ট্রাকচারটা যে পরিমাণ স্ট্রেংথ এন্ড স্টিফনেস এর জন্য ডিজাইন হয়েছিল, আপনি যদি তাকে ইনক্রিজ করতে চান তখন হচ্ছে রেট্রোফিটিং, রাইট? এটা আরো একটা জায়গায় হয়, আপনারা জানেন অনেক সময় স্ট্রাকচারের উপর লোড বেড়ে যায়, হয় না? যে 200 কেজির জন্য আমরা ডিজাইন করেছিলাম, পরবর্তীকালে মনে হয়েছে না এখানে লোড আরো বাড়াতে হবে, তখন কিন্তু আপনাকে তার স্ট্রেংথ এন্ড স্টিফনেস বাড়াতে হবে। সো দ্যাট ইজ কল্ড retrofitting. Okay, so are you clear about these three terms? এখানে অনেক মানে ইংরেজির ভাষা অনেক কঠিন করে অনেক কিছু লেখা আছে, কিন্তু সিম্পলি আমি যেটা বললাম আপনারা বুঝতে পেরেছেন। So these three terms are totally different. Retrofitting is a very very big business nowadays. ওনারা জানেন, মানে এই একটু আগে একটা স্ট্রিপ দেখাচ্ছিল সুইজারল্যান্ডের একটা দিকে, সেটা কিন্তু সেম থিং। You can increase the strength and stiffness of a particular member by accepting different procedure. It's a complex, but you can do it. There is a technology nowadays in India, right? And there are persons who are doing it. Okay, now come to my next slide. এটা একটা খুব সিম্পল জিনিস, কিন্তু এটা না একটু বুঝতে হবে, একটু আমি বুঝতে পারছি খাওয়া দাওয়ার পরে এটা বোঝা একটু মুশকিল। স্টিল আমরা অ্যাকচুয়ালি দেখি হচ্ছে এফেক্ট। এফেক্টটা কি এবার একটু কনসেন্ট্রেট করুন, আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা স্ট্রাকচারে লিকেজ দেখি, সেটেলমেন্ট দেখি, ডিফ্লেকশন দেখি, ওয়্যার দেখি, স্পলিং দেখি, ডিসইনফিকেশন দেখি, ক্র্যাকিং দেখি, ডিল্যামিনেশন দেখি, স্কেলিং দেখি। আমরা এই এফেক্ট গুলো দেখি, রাইট? কিন্তু আপনাকে রিপেয়ার বা রেট্রোফিট করতে গেলে you have to find out the actual cause. এটা সেম ফর হিউম্যান বডি। হিউম্যান বডিতে যখন আমরা ডিস্ট্রেসড হই মেন্টালি অর ফিজিক্যালি, তখন আমাদেরকে অ্যাকচুয়াল ডাক্তার ডায়াগনোসিস করার চেষ্টা করে কেন হলো, why this happening. Unless you know the why, you cannot do anything. তোমার রং হয়ে যাবে ব্যাপারটা। তোমার প্রবলেম হচ্ছে মাসেলসে, কেউ যদি আমার অন্য কোনো চিকিৎসা করে আমার প্রবলেম হয়, স্ট্রাকচারের কিন্তু তাই। Same philosophy applied into the structure. You have to find out the cause. Cause may be 3 different heads: defect, damage and deterioration. এই deteriorationটা কিন্তু ন্যাচারাল, এটাকে কেউ as such রোখা যায় না। কিছু কিছু প্রসেস আছে আপনি একটু ডিলে করতে পারেন, you can delay but you cannot eliminate deteriorations.
ফ্রিজান্থ ইরোশন ফ্রিজান্থ আমাদের দেশে হয় না, কিন্তু ইরোশন হয়। কোরোশন অফ দ্য মেটাল ইজ এ ডিটোরেশন, কারণ আমরা জানি আস্তে আস্তে ময়েশ্চার ঢোকে, এনলার্জমেন্ট হয়, তখন ক্র্যাক হয়ে যায়। একটু আগে আমাকে একটু ভদ্রলোক দেখাচ্ছিল স্যার স্পলিং কংক্রিট স্পল করে গেছে। দিস ইজ ডিউ টু কোরোশনস। অ্যালকালি অ্যাগ্রিগেট রিঅ্যাকশন আমাদের দেশে খুব হয় না, এটা আমেরিকাতে ভীষণ ডমিনেন্ট। সালফেট অ্যাটাক ড্যামেজ কি? ওভারলোডিং। দেখবেন প্রচুর ব্রিজ বেঁকে গেছে ভারতবর্ষে, প্রচুর ব্রিজ আছে, একটা ওভারলোডেড ট্রাক তার উপর চালিয়ে দিয়েছে। So it's a damage. Then chemical spill, কোনো কেমিক্যালের মধ্যে বললো সালফিউরিক অ্যাসিড, কোনো অ্যাসিড বললো। আমি একটা নিজের জীবনে করেছিলাম একটা নয়ডার কাছে দিল্লিতে, সিপিডব্লিউডি আমাকে কনসালটেন্ট করেছিল, একটা সালফিউরিক অ্যাসিডের ট্যাঙ্কার উঠে গেছিল দিয়ে, পুরো সালফিউরিক অ্যাসিড দিয়ে পুড়ে গেল। তারপর সেটাকে পুরো ডেক স্ল্যাব এন্ড গার্ডারকে রিপেয়ার করা হয়েছিল। স্পিলস, আর্থকুয়েক ইজ এ ভেরি কমন, অলরেডি আমরা আর্থকুয়েক নিয়ে প্রচুর আলোচনা করেছি, আর্থকুয়েক নিয়ে আমি আর বলবো না। ফায়ার ইজ ডেফিনেটলি এ ড্যামেজ। ডিফেক্ট, এটা কিন্তু খুব মারাত্মক জিনিস, যেটা আজকালকার দিনে প্রচুর হচ্ছে, প্রচুর হচ্ছে। একটু আগে আমার আগের আলোচনাতে দাদা বলছিল যে আমাদের কলাম টু কলাম পুরো ফাঁকা, কোনো শিয়ার ওয়াল নেই, সেটা কিন্তু ডিফেক্ট। তৈরি অনেক সময় আমরা বলি ডিফেক্ট চাই, শুনতে খারাপ লাগবে, বাট এটাই বাস্তব। বহু স্ট্রাকচার আছে অনেক ধরনের প্রবলেম নিয়ে তৈরি হয়েছে, সো দ্যাট ইজ কল্ড ডিফেক্ট। সেটা ডিজাইনের ডিফেক্ট হতে পারে, মেটেরিয়াল ডিফেক্ট হতে পারে, কনস্ট্রাকশন ডিফেক্ট আমাদের দেশে ভীষণ ভীষণ কম। প্রচুর স্ট্রাকচার আছে যারা কনস্ট্রাকশনাল ডিফেক্ট নিয়ে জন্মেছে, পরবর্তীকালে আমাদের তাকে রিপেয়ার করতে হয়েছে, রাইট? সো দিস আর দ্য থিং। অ্যাকচুয়ালি আমরা কিন্তু নোটিশ করি এফেক্টটা, তার থেকে আমাকে কস্ট বার করতে হবে, কস্ট থেকে পার্টিকুলার কস্টটাকে যদি আপনি না বার করতে পারেন, আপনি রিপেয়ার রিহ্যাবিলিটেশন করতে পারবেন না। সো দিস স্লাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। So this is the basic philosophy of the retrofitting, যেটার জন্য সুহাস আমাকে বলতে ডেকেছে। This is the basic slides, যেটা কিন্তু পুরো retrofitting philosophy-টাই স্লাইডে বলে দেওয়া হচ্ছে। You have to find out the main cause, then only you can rehabilitate or retrofit or repair of a structure, right? If you don't know this properly, all in vain. খুব সিম্পল কতগুলো টেকনিক দিয়ে আজকে আমরা আলোচনা করব। সব থেকে জনপ্রিয় ভারতবর্ষের টেকনিক হচ্ছে জ্যাকেটিং। তার অনেক কারণ আছে। অ্যাকচুয়ালি ভারতবর্ষের কোনো টেকনোলজি ডেভেলপমেন্ট বা টেকনোলজি ইমপ্লিমেন্ট করতে গেলে তার সোশিও পলিটিক্যাল সিস্টেমটাকে ভাবতে হবে। কারণটা আপনাকে একটা খুব ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, আমার ছাত্রদের আমি সবসময় এটা বলি, ভারতবর্ষে যে টেকনিক চলবে সেটা সুইজারল্যান্ডে চলবে নাও হতে পারে, বা সুইজারল্যান্ডে যে টেকনিক চলবে ভারতবর্ষে নাও চলতে পারে। কারণটা কি? কারণটা কিন্তু সোশিও পলিটিক্যাল। আপনাকে একটা এক্সাম্পল দিই, আমাদের দেশের এখন সিমেন্টের এক বস্তার দাম কত? এনিবডি 400 টাকা, 350 টাকা, 350 টাকা, 400 টাকা, কি দাদা? আচ্ছা, একটা লেবারের আমাদের রেট কত? একটা লেবার সে 7 ঘন্টা 6 ঘন্টা কাজ করবে, তাকে আমরা অফিশিয়ালি কত পে করি? 400, 450। মানে কারণটা হচ্ছে এখন কিন্তু একটা তোমাকে প্রত্যেক লেবারের এগেইনস্টে তার আধার লিংক করে টাকা জমা দিতে হয় গভর্নমেন্টে, সেটা কিন্তু গাইডলাইন হয়ে গেছে। তুমি লেবারকে তার সোশ্যাল সিকিউরিটি দেখতে হবে, প্লাস ইন্স্যুরেন্স। 500 টাকা, 500 টাকা মানে এটা মোটামুটি সবাই আমরা মেনে নেব। 520 টাকা আনস্কিল। তার মানে হচ্ছে এক বস্তা সিমেন্ট আমাদের দেশে, আমি কি বলতে পারি মোটামুটি 1.2 ব্যাগ অফ সিমেন্ট ইজ ইকুয়াল টু 1 লেবার? সবাই অ্যাকসেপ্ট করছো আমার কথাটা? আমি যদি ধরি যে লেবারটা কাজ করার পরে আমি তাকে টাকা না দিয়ে সিমেন্ট দেবো, তাহলে যদি আমি 1.2 ব্যাগ সিমেন্ট দিই, লেবার কিন্তু খুশি, হ্যাঁ ভাই আমি পেয়ে গেছি, আমার পাবনা। সেটা সুইজারল্যান্ডে কত জানো? 26, ইসরায়েলে 25, সাউদিতে 10 থেকে 12, আমেরিকাতে 27, 27। মানে একটা লেবার সারাদিনে কাজ করে 27 অফ ব্যাগ সিমেন্ট আর্ন করবে। সো লেবার ইজ ভেরি কস্টলি ওভার দেয়ার। হিউম্যান ইনপুটস আর ভেরি কস্টলি ইন সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড কস্টলিয়েস্ট এখন বলে, সব থেকে বেশি টাকা একটা লেবারকে পেমেন্ট করতে হয় সারা। এটা কিন্তু লিগাল, এবং ওখানে ইলিগাল হয় না আমাদের দেশে। তুমি একটা লেবারকে যদি প্রপার পেমেন্ট না করো, ওনারের জেল পর্যন্ত, এবং ইনস্ট্যান্টেনিয়াস উইদিন 4-5 ডেজ জাজ বলে তুমি জেলে যাও, রাইট? সো এই ইকুয়েশনটা কিন্তু আমাদের দেশে ভাবতে হবে। আমাদের দেশে লেবার স্টিল চিপ, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্টিল। আমি তবে হ্যাঁ, লেবার ইনসেন্টিভ বাড়ছে, র্যাপিড হারে বাড়ছে, হয়তো আগামী 5-7 বছরে এটা 1000 টাকা হয়ে যাবে, বাড়ছে নো ডাউট। স্কিল লেবার এখন পাওয়াই যায় না, যারা কনস্ট্রাকশন চালায় তারা জানে ইটস এ বিগ প্রবলেম ফর আস। সো নাও
we should adapt any technology which should not be very material productive, rather আমাকে লেবার ইন্টেন্সিভ প্রসিডিউর আমরা খুব ভালো অ্যাডাপ্ট করতে পারি, কারণ স্টিল অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে লেবার আছে। সেই কারণে রেট্রোফিটিং এ এখনো কিন্তু জ্যাকেটিং হচ্ছে আমাদের দেশের সবথেকে বড় ইজিলি অ্যাকসেপ্টেবল এন্ড অ্যাপ্লিকেবল প্রসিডিউর। Why? Because জ্যাকেটিং এমন একটা বস্তু রেট্রোফিট করতে গেলে জ্যাকেটিং এ আপনি খুব লোকাল মেটেরিয়াল দিয়ে করতে পারেন। You don't need any high-fied material. You need only cement, you need only core segregate, you need any sand, and you need some plasticizers, right? যেটা দাদা বলছিল যে প্লাস্টিসাইজার দিলে আমরা কংক্রিটের ফ্লুইডিটি বাড়িয়ে দিতে পারি। সো সেইগুলো দিয়ে কিন্তু আপনি জ্যাকেট করতে পারেন। সেই জন্য জ্যাকেটিং ইজ এ ভেরি মানে অ্যাকসেপ্টেবল, ইজিলি অ্যাপ্লাইড মেটেরিয়াল ফর টেকনিক ফর রেট্রোফিটিং। এগুলো হচ্ছে টিপিক্যাল জ্যাকেটিং এর, কলাম জ্যাকেটিং এর প্রসিডিউর, যেটা আমি এখানে ছবিতে দেখিয়েছি। এটা বিখ্যাত রাইলেমের বই থেকে নেওয়া, যে ছেলে এই তার কমিটির মেম্বার। আচ্ছা, এবার এই জিনিসগুলোর মধ্যে এই তিনটে ছবির থেকে ধরুন একটা কলাম, এটা হচ্ছে এক্সিস্টিং কলাম, তার দিকে আমরা একটা রিইনফোর্সমেন্ট দিয়ে স্টিরাপ দিয়ে আমি তাকে জ্যাকেটিং করে দিলাম। আমি জ্যাকেটিং এর রিয়েল ফটোগ্রাফ দেখাবো, আগে একটু থিওরিটা বলে নিই। এই তিনটের থেকে এটা আলাদা। দেখুন কেন আলাদা। এই তিনটেতে 4 পাশ হয়েছে আর এটাতে 2 পাশ হয়েছে, রাইট? এটা 2 সাইড জ্যাকেটিং করেছি, এটা কিন্তু 4 সাইড করেছি। 4 সাইড জ্যাকেটিং এর সঙ্গে 2 সাইড জ্যাকেটিং সম্পূর্ণ আলাদা টেকনিক। কেন টেকনিক? দেখুন এখানে আমরা এটা কালো কালো বস্তু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিয়ার কানেক্টর। শিয়ার কানেক্টরের ছবি আমি দেখাবো। তার কারণটা হচ্ছে এই পাশে যদি এইটাকে আমি যদি শিয়ার কানেক্টর ইউজ না করি, যখন সিসমিক ফোর্স আসবে এই দুটো একসাথে ক্রিয়েট করে, যে কারণে আমরা জ্যাকেটিং করছি। জ্যাকেটিং করছি কি কারণে? আমি ইনক্রিজ স্ট্রেংথ এন্ড স্টিফনেস, রাইট? কোনো কারণে ওটা দুর্বল, সেটাকে আমি সবল করছি। তার জন্য ওর পাশ থেকে জ্যাকেটিং করার চেষ্টা করছি, আমি পাশে স্টিরাপ দিচ্ছি, মেইন রিইনফোর্সমেন্ট দিচ্ছি, দিয়ে এটাকে ঢেলে দিচ্ছি। আমি সব ছবি দেখাবো, বেসিক থিওরিটা পড়ে নিই, ছবি দেখালে দেখবেন সব বুঝে যাবে। তা এখন প্রবলেম হচ্ছে এই তিনটে থেকে আলাদা, কারণ এখানে শিয়ার কানেক্টর দিতে হচ্ছে। শিয়ার কানেক্টর মানে এই মাঝখানে এই বস্তুটা না দিলে এই নতুন আর এই পুরোনোটা কাজ করবে, সেই স্লিপ করে যাবে, রাইট? এগুলো হচ্ছে আরো বিভিন্ন ধরনের জ্যাকেটিং এর প্রসিডিউর। এটাও দেখুন এক্সিস্টিং কলাম থেকে আমরা 3 দিকে করেছি, এটা একদিকে করেছি। যেখানে আপনি শেয়ার কানেক্টর দিতে পারছেন না, ওল্ড ফ্যাশনে আমরা কি করি, রিইনফোর্সমেন্টটাকে বার করে এরকম একটা শেপের স্টিরাপ দিয়ে এটাকে ওয়েল্ড করে দেওয়া হয় বা হুক করে দেওয়া হয়। এখানে যেমন হুক করা আছে, এখানে যেমন হুক করা আছে, হুক করে দিয়ে আপনি করাতে পারেন। এটা 3 দিকে, সেই জন্য আমরা শেয়ার কানেক্টর দিয়েছি। এটা 4 দিকে, শেয়ার কানেক্টরের দরকার নেই, এটা সার্কুলার কলাম হলে এরকম ভাবে করতে হবে, রাইট? সো these are all the different technique for column jacketing. Now এটা তো গেল কলাম, এবার হচ্ছে বিম। বিমের একটা মজা আছে, দেখুন বিমের মজাটা কিরকম। এ বি সি তিনটে আলাদা আলাদা ক্রাইটেরিয়া। এ আর বি আর সি এর মধ্যে পার্থক্য কি? মারাত্মক পার্থক্য আছে। ধরুন কোন জায়গায় মিড স্প্যানে আপনি রিইনফোর্সমেন্ট বাড়াতে চাইছেন, আর এমন ভাবে বাড়াতে চাইছেন স্ল্যাবের টপটা অ্যাক্সেসিবল না। বহু ক্ষেত্রে হতে পারে কিন্তু আমি বিম জ্যাকেটিং করছি কিন্তু বিমের টপটা আমার কাছে অ্যাক্সেসিবল না, হয়তো ওটা অন্য কারো ক্লায়েন্ট, সে দিচ্ছে না। সেক্ষেত্রে ইউ ক্যান অ্যাডপ্ট এ, হুইচ ইজ এ ভেরি ইজিয়ার মেথড। সেক্ষেত্রে বিমটাকে হরাইজন্টালি ড্রিল করতে হবে, এইভাবে স্টিরাপ দিতে হবে, রিইনফোর্সমেন্ট দিতে হবে। সেই রিইনফোর্সমেন্ট দিয়ে এখান থেকে কংক্রিটটা ড্রিল করে ঢেলে দিন, সেটা হয়ে গেল এ। বি তে কি উপর থেকে অ্যাক্সেসিবল করা যায় এবং উপরে কিছু রিইনফোর্সমেন্ট দিতে হবে। হতে পারে তো যে সাপোর্টেড টপে রিইনফোর্সমেন্ট আপনার বিমকে জ্যাকেট করতে হতে পারে, মিড স্প্যানে না, হয়তো সাপোর্টে ফেলিওর হতে পারে। সেক্ষেত্রে আপনি এই জায়গাটাকে তুলে ফেলে এখানে রিইনফোর্সমেন্ট লে করুন, আর স্টিরাপটাকে একটা সি শেপের সিরাপ নিচ থেকে ঢুকিয়ে দিন ড্রিল করে এটাকে পাতুন পেতে এই পুরো জিনিসটাকে জ্যাকেটিং মানে ফ্রি ফ্লো কংক্রিট ঢেলে দিন। সেটা একটা পদ্ধতি বি। আর সি হচ্ছে যদি কোনো জায়গায় দেখা যাচ্ছে যে টপ রিইনফোর্সমেন্ট সিভিয়ারলি ফেলিওর হচ্ছে এবং আপনার উপরে অ্যাক্সেসিবিলিটি আছে, সেক্ষেত্রে ইউ ক্যান অ্যাডপ্ট সি। কিন্তু মনে রাখবেন এই ফ্লোরের এই জায়গাটা এখানে একটু উঁচু হয়ে যাবে, সেটা ফ্লোর ফিনিশ দিয়ে ম্যানেজ করতে পারে। আমি করেছি একটা গভর্নমেন্টের বিল্ডিং এ শিলিগুড়িতে, সেক্ষেত্রে আমরা এইভাবে করে তারপর ফ্লোর ফিনিশ করতেছি, একটু ওজন বেড়েছে।
রাইট? এটা গেল বিমের পদ্ধতি। বলো। যে পোর্শনগুলোতে বিল করা হচ্ছে, হ্যাঁ, মানে ধরুন একটা বিমেতে বিল করলাম, ওইখান দিয়ে আমার সিআর এনফোর্সমেন্টটা প্রোভাইড করছি। তোমার করছি। এবার যখন ওটা কাস্টিং করা হচ্ছে, ফ্রি ফ্লো কংক্রিট কাস্টিং করা হচ্ছে, ওর ভেতরে পুরো কংক্রিটের ঢুকে যাবে। শুধু ওই জায়গাটা নাহলে তো হানিকম থাকবে না। অ্যাকচুয়ালি তোমার এই যে দুপাশের যে কংক্রিট, এগুলো মোস্টলি মাইক্রো কংক্রিট। একটু আগে দাদা দেখো, মাইক্রো কংক্রিটের কিন্তু অলমোস্ট পারমিবিলিটি জিরো। তুমি যদি প্রপার ওয়াটার পাউডার রেশিও করে এটাকে মিক্স করে ঢালো, একদম জলের মতো। শনি পুজো আমরা যে ওই ছোটবেলায় সেই কি বলবো, ওই সরস্বতী পুজোর খিচুড়ি বলে যে ডাল দিয়ে ঢাললো পুরো ছড়িয়ে গেল। হ্যাঁ, 2.36। তুমি গ্রেন সাইজ কম এবং কোর্স এগ্রিগেট কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাড করি, কিছু কিছু ক্ষেত্রে করি না। না করেও আমি করেছি। ও এবং খুব ডিফিকাল্ট বিষয়টা কিন্তু উইদাউট কোর্স এগ্রিগেট। তুমি জাস্ট ওয়াটার সঙ্গে পাউডারটাকে মিশিয়ে দাও, ফ্রি ফ্লো একটা স্টাডি হয়ে গেল, ঢেলে দাও, ফান্ডামেন্টালি যে কোনো জায়গাটা হয়ে যাবে। আর যখন তুমি করছো এই দুপাশের শার্পলিং একটু ট্যাপ করতে হবে। আমি দেখাবো তোমাকে ছবি দেখাবো, right? So these are the three different kind of beam jacketing procedure that we have. A, B, C. C is very common when the top reinforcement we are adding over there. Everybody got it? ঘুম পাচ্ছে না তো? হ্যাঁ, পাচ্ছে অল্প। You can strengthen by jacketing slab also. আমি নিজের লাইফে করেছি, তার ছবি দেখাচ্ছি। কলকাতা শহরের খুব মস্ত ধনী লোক বেসমেন্টের ছাদের উপরে স্ল্যাবটা, সে একটা খুব দামি গাড়ি কিনেছে, প্রচন্ড ওজন। দেখা যাচ্ছে যে সেই গাড়িটা নেওয়ার মতো স্ল্যাবের ক্ষমতা নেই, এবং আরো কয়েকটা গাড়ি কেনা হয়েছে। তখন ওরা আমাদেরকে এসে বললো এই একটা 100 স্ল্যাব আছে, তার মধ্যে আমি আর গাড়ি চালাতে পারছি না, you do it. And we did it. How we did it দেখাচ্ছি না, খুব ইন্টারেস্টিং। কিচ্ছু না, আমরা এক্সিস্টিং স্ল্যাব আছে, তারপরে শেয়ার কানেক্টর লাগালাম, এক্সট্রা রিইনফোর্সমেন্ট লাগালাম, এখানটা 25 অ্যারাউন্ড 45 না 65 না 65 মিলিমিটারের একটা এক্সট্রা কংক্রিট করে দিলাম, 7 অ্যাভারেজ। দেখতে কিরকম হয় যত। তারপরে একটা বন্ডিং এজেন্ট দিয়ে ফ্রি ফ্লো কংক্রিট করে পুরো ঢেলে দিলাম বেসমেন্টের স্ল্যাব, স্ট্যান্ডার্ড হয়ে গেল। তারপরে লোড টেস্ট হলো, অসাধারণ পারফর্ম করলো। স্ল্যাবও আপনি স্ট্যান্ডার্ড করে, that is a technique, but you have to be adapted with it, right? এটা একটা প্রজেক্ট শুনলে অবাক হয়ে যাবেন। কলকাতা শহরের রাজারহাটে উনি থাকেন, উনি বোধহয় সম্ভবত জানেন, একটা হার্টে একটা বিরাট বড় পুরনো বিল্ডিং 10 বছর হয়ে পড়েছিল, সেটাকে তারপরে কেনা হয়েছে, কিনে তার মধ্যে 4টে ফ্লোর 3টে ফ্লোর এক্সট্রা করা হয়েছে। বেসমেন্টটা অ্যামেজিং, সিঙ্গেল ফ্লোর বেসমেন্ট ছিল। নতুন প্রমোটার বলছে আমি এর উপর আর 3টে ফ্লোর করবো, আমাকে সব গাড়ির পার্কিং দিতে হবে। হোয়াট উই ডিড, এবার বেসমেন্টে আমরা হিসাব করে দেখলাম বেসমেন্টে যে স্ল্যাব আছে সেই স্ল্যাব 3টে ফ্লোরের ওজন নিতে পারছে না। সো হোয়াট উই ডিড ইট দিস। এটা হচ্ছে বেসমেন্টের এক্সিস্টিং স্ল্যাব, তার উপরে আমরা এরকম করে রিইনফোর্সমেন্ট করলাম। আর এই যে কলামটা দেখেছেন, এই কলামটা অরিজিনাল স্ট্রাকচারের কলাম, তার পাশে আমরা অ্যাঙ্কার ফার্স্ট মানে কেমিক্যাল অ্যাঙ্কারস দিয়ে নতুন করে রিইনফোর্সমেন্ট তুললাম। রিইনফোর্সমেন্ট তুলে এই কলামটাকে ফুললি জ্যাকেট করে দিলাম, আর এই স্ল্যাবটাকে ফুললি জ্যাকেট করে দিলাম। করে দিয়ে স্ল্যাবের থিকনেস বেড়ে গেল, অটোমেটিক্যালি 3টে ফ্লোরের লোড দিচ্ছে নেবে একদম নিচ থেকে। উপরে স্ল্যাবটা উঠিয়ে দিয়েছে, বেসমেন্টের স্ল্যাবটা পুরো কেটে উঠিয়ে দিয়েছে। আপনি তো জানেন কোন প্রজেক্ট, আমি নাম বলছি না, নামটা বলা উচিত নয়, বাট এটা এখন তো জানেন সবই, সব গভর্নমেন্ট বিক্রি করে দিল। এটা তো গভর্নমেন্টের প্রজেক্ট, গভর্নমেন্ট তো বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, না স্ল্যাবের থিকনেস বাড়ালাম 3টে। কলকাতা শহরে আপনি যদি বেসমেন্টে চলে যান দাদা, বেসমেন্টে চলে যাওয়া মানে কি, আপনি 3 মিটার মাটি কেটে ফেলছেন, 3 × 1.8 কত 5.4 টন পার স্কয়ার মিটার। 3টে বেসমেন্টের ওজন 5.4 টন। আপনি দেখুন হিসাব করে, আপনি তো এক্সট্রা কোনো স্ট্রেস দিচ্ছেন, আপনি বেসমেন্টের স্ল্যাবটা স্ট্রাকচারালি ফেল করছেন, সেটা আমি এইভাবে স্ট্রেনথেন করে দিই। হয়ে গেছে, এটাও হয়ে গেছে, কলামগুলো স্ট্রেনথেন হয়ে গেছে। এখন বেসমেন্টের ডেক স্ল্যাব ঢালা হচ্ছে আজকের ডেটে। এটা গভর্নমেন্টের বিশাল প্রপার্টি ছিল, বিক্রি হয়ে গেল। হ্যাঁ, হালকা চিপিং আমি সব দেখাবো, এটা খুব ভালো প্রশ্ন। তুমি আমাকে 2 মিনিট টাইম, 2 মিনিট আমি দেখাচ্ছি। মা ও ভাবছে ব্যাপারটা, আই অ্যাপ্রিশিয়েট, আমি তোমাকে হ্যাঁ সকালবেলাও ভেবেছিল না ভাবছি। দেখুন, আমাদের শিক্ষক হিসেবে কি কাজ জানেন, আমরা সবকিছু বলতে পারি না, স্টুডেন্টদের সামনে বলতে সম্ভব না। সিভিল ইঞ্জিনিয়ারিং আমার আজকে
27 বছর আমি এই লাইনে আছি, আমি এখনো প্রতিদিন শিখি। আমরা মানুষকে ভাবতে শেখানোর চেষ্টা করি যে তুমি ভাবো। আমরা ইগনাইট করি। 4 বছরে কিচ্ছু পড়ানো যায় না। প্র্যাকটিক্যালি আমরা 4 বছরে কি পড়াই বলুন তো? তোমাকে জীবনে এই জিনিসগুলো জানতে হবে, এটুকু বলেই ছেড়ে দিই। আর কিছু ফান্ডামেন্টাল বই পড়িয়ে দাও। যেমন আমি আপনাকে বলছি চুমশঙ্কর ইয়ং, মানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলো পড়তেই হবে। নেভিল বলে একটা বই আছে, এরকম 4-5টা ফান্ডামেন্টাল বই চিনিয়ে দিই আর বলি ভাই তোমাকে এটা জানতে হবে, তারপরে যে যার মতো শিখে নেয়। এটাই করি আমরা। সম্ভব না সিভিল ইঞ্জিনিয়ারিং আমরা এখনো শিখছি প্রতিদিন। দেখুন কি হিউজ বেসমেন্ট রেট্রোফিট হয়েছে। এই যে দেখছেন এই জায়গাটা, এখানে কিন্তু স্ল্যাবগুলো সব ভেঙে ফেলা হয়েছে। কেন ভেঙে ফেলা হয়েছে? আপনি যখনই নিচের স্ল্যাবটাকে তুলবেন, 600 মিলিমিটার আমরা তুলতে বাধ্য হয়েছি। অরিজিনাল স্ল্যাব ছিল হচ্ছে গিয়ে 400, 350, 950 স্ল্যাব থাকছে ডিজাইনে, রাইট? যে আপনি তুলছেন উপরে স্ল্যাব, ডেক স্ল্যাবটা তো হাইট কমে গেল, গাড়িতে নামাতে পারবেন না। পুরো ডেক স্ল্যাবটাকে আমরা ভেঙে ফেলেছি। ভেঙে ফেলে আর এই কলামগুলো এক্সট্রা লেগেছে, এখান থেকে আমরা হিলটি করে তুলেছি। মানে হিলটি হচ্ছে কোম্পানির নাম, কেমিক্যাল অ্যাঙ্কার, এনি কাইন্ড অফ কেমিক্যাল অ্যাঙ্কার, হোয়াট এভার ইউ লাইক ইউ ডু ইট। এইভাবে করে এক্সট্রা রিইনফোর্সমেন্ট দিয়ে একটা বিশাল এরিয়া স্ল্যাব কাস্টিং আছে। হিউজ প্রপার্টি, 350 উপরে ফ্ল্যাট আছে, হিউজ, মোটামুটি রেডি হয়ে গেছে। তারপরে স্টেজ দেখুন, এখানে কেন রিইনফোর্সমেন্ট এক্সট্রা আসলো? পাঞ্চিং শিয়ার বলে একটা বস্তু হয়, যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং করছে জানে, কারণ এই কলামগুলো পাঞ্চ করে চলে যাবে, তার জন্য এক্সট্রা রিইনফোর্সমেন্ট দিতে হয়েছে। দিয়ে দেখুন এই এক্সিস্টিং স্ল্যাবের উপর আমরা একটা স্ল্যাব ঢেলে কলামগুলোকে জ্যাকেটিং করে পুরো ডেক স্ল্যাব ঢেলে বেরিয়ে চলে যাবে। সো দিস ইজ রেট্রোফিটিং, মিন্স এর অরিজিনাল স্ট্রেংথ এন্ড স্টিফনেস কে আমরা বাড়াচ্ছি। সো ইটস এ retrofitting is a big business. প্রত্যেকে আমি বলবো you should be very much conversant about this technique. এটা কিন্তু ভবিষ্যতের সাবজেক্ট। প্রচুর বাড়ি, মানে আমি যে জায়গাটায় থাকি, যারা সল্টলেকে থাকে জানে, সব বাড়িগুলো দোতলা ছিল, এখন 3তলা পারমিশন দিচ্ছে। আলটিমেটলি ইউ হ্যাভ টু retrofit ডিজাইন, তাছাড়া কোনো উপায় নেই। সো দিস আর দ্য 350 মতো ফ্ল্যাট, তার বেসমেন্টটাকে আমরা এরকম করে প্রত্যেকটা জায়গায় লোহা বেঁধে স্ল্যাবটাকে, এগুলো হচ্ছে এই কলামগুলো সব জ্যাকেটিং দিচ্ছে। এইখানে সব কেমিক্যাল অ্যাঙ্কর করে রিইনফোর্সমেন্ট তোলা হয়েছে র‍্যাক স্ল্যাব থেকে, তুলে তার উপরে এক্সট্রা রিইনফোর্সমেন্ট দিয়ে we have done it. So this is the slab portion I have completed. Right? Now I will come to column. এই কলামে দেখতে পাচ্ছেন এই পোরশনটা জ্যাকেটিং হয়ে গেছে। এখানে ফাউন্ডেশন অ্যাপ্রোচ করতে একটু অসুবিধা হয়েছিল বলে জ্যাকেটিংটা উপর থেকে করা হয়েছে। এখানে দেখুন জ্যাকেটিং অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কলামটা জ্যাকেটিং হয়ে গেছে। করে পুরো ফাউন্ডেশনের টপ থেকে জ্যাকেট করে 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 আমরা কলামগুলোকে স্ট্রেনথেন করেছি। এটাও কিন্তু আজ থেকে 14-15 বছর আগে ডিজাইন হয়েছিল, তখন IS 9320 ইমপ্লিমেন্টেড ছিল না, এবং সিসমিক কোডও পুরনো করছিল 1893। বিখ্যাত একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এটা ডিজাইন করেছিল। এখন যখন আমরা ডিজাইন চেক করতে যাই অ্যাজ এ বেজিং কনসালটেন্ট, প্রচুর কলামকে রেট্রোফিট করতে হলো। তার ফলস্বরূপ হচ্ছে এটা কিন্তু খুব উঁচু বিল্ডিং, G+22, 22-23 তলা বিল্ডিং আছে প্রত্যেক। এই কলামগুলো ধরে ধরে নিচ থেকে উপর পর্যন্ত পুরো রেট্রোফিটিং করা হচ্ছে। অ্যাকচুয়ালি এখন তো কোনো লোড নেই, এখানে করতে হয়েছে, আমি সেটার জন্য এই ছবিটা দেখিয়েছি। ওর থেকে করে পরের দিকে সঙ্গে ইউ ক্যান ডু ইট, নো ইস্যু। এইবার ওই ফোর পোস্টার, তো তোমার নাম কি বলে গেছি বলো? গৌতম। গৌতম দেব তো আমাদের সেই বন্ধু ছিল, বুঝলে? তো এইখানে আমরা একটা মেকানিক্যাল অ্যাঙ্কারিং এর জন্য আমরা একটা হালকা চিপিং করি, হালকা, খুব বেশি না। তুমি অল সাইডে এই চিপিংটা করে প্রথমে দেখো এই সারফেস, তারপরে এই রিইনফোর্সমেন্ট গুলোকে বাঁধা হয়েছে করে। এই হোলটা হচ্ছে আমি টেস্ট করার সময় কোড নিয়েছিলাম, তার হোল, তো সেটা জ্যাকেটিং এর সময় ফিল আপ হয়ে যাবে, আলাদা করে করার দরকার নেই। This is the surface preparation as per American Concrete Institute, এরকম একটা শিপিং করতে পারে, আমরা সেটাই করছি। ইন্ডিয়াতে একটা জ্যাকেটিং এর কোড আছে, কিন্তু সেটা ভালো না। আর দাদা যে তখন বলছিল ফাইবার র্যাপিং এরও আমাদের ইন্ডিয়ান কোনো কোড নেই, ACI 440, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট 440 বলে একটা কোড আছে, সেই কোড অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি র্যাপিং ডিজাইন করি। ওকে, স্যার এটা কি বাগ মার্কিং করতে পারি? হ্যাঁ, বাগ মার্কিং
কোনটা? বাগমাটি না না, এটা বেসিক্যালি একটা চিপি, হালকা চিপি। ওল্ড আর নিউ কংক্রিটের মধ্যে একটা বন্ড করা, বন্ডিং এজেন্ট আপনি দেবেন, কিন্তু এটা একটু মেকানিক্যাল। আর না, কভার কংক্রিটটা আপনি একটু চিট করলে তো অ্যাসেস স্ট্রাকচার কোনো অসুবিধা নেই। এসে কভার করতে, কারণ তার উপর তো আমি ঢেকে দেবই। এইভাবে সব দেখুন জ্যাকেটিং গুলো উঠেছে। আচ্ছা, এখানে একটা ইউনিক জিনিস খেয়াল করুন, এই যে রিইনফোর্সমেন্টটা তোলা হয়েছে, এই জায়গায় স্ল্যাবটাকে ড্যামেজ করে দেওয়া হয়েছে, কেটে ফেলা হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন? অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল, দাঁড়ান একটা ছবি একটু ক্লোজ থেকে দেখা, এইখানে দেখুন, এইটা হচ্ছে বিম। এই স্ল্যাবটাকে কেটে আমরা রিইনফোর্সমেন্টটাকে থ্রো অ্যান্ড করে দিয়েছি। কারণটা হচ্ছে বিম কিন্তু ড্যামেজ করা যায় না। বিম হচ্ছে স্ট্রাকচারাল মেম্বার, স্ল্যাব একটা মেমব্রেন। স্ল্যাবকে আপনি ড্যামেজ করলে স্ল্যাব বিরাট কিছু ফেলিওর হবে না সাপোর্টে, রাইট? এবং আমি তো পরে তো কাস্ট করেই দেবো। ওই জন্য আমরা কি করি, প্রপিং করি, স্ল্যাবটাকে কেটে ফেলি, কেটে তার থেকে রিইনফোর্সমেন্টটাকে পুরো তুলে পুরো কলামটাকে দেখুন চারপাশ থেকে জ্যাকেটিং হয়েছে। আর বিমের জায়গাটায় আমরা যেটা করি, আচ্ছা এটার একটা নিচের ছবি দেখে আরো ভালো বুঝতে পারবেন। এই দেখুন, আর বিমের যে জায়গাটা, এই যে বিম, এখানকার যে রিইনফোর্সমেন্টটা ভার্টিক্যালি উঠে এর এখানে ঢুকে গেল, ধরুন একটা রিইনফোর্সমেন্ট 250 মিলিমিটার, আর উপর থেকে আরেকটা রিইনফোর্সমেন্ট। না, স্ট্যান্ডার্ড ডিটেইল, ভেরি স্ট্যান্ডার্ড ডিটেইল। So this is the basic beam slab junction by which you can follow it and you can check it. যেখানে কিন্তু আপনার স্ল্যাব রিইনফোর্সমেন্টটা রয়ে গেল, জাস্ট একটু পাঞ্চার করলেন, রিইনফোর্সমেন্টটাকে থ্রু অ্যান্ড থ্রু করে দিন, আবার দেখেন। তাহলে এই সাইডটা হচ্ছে না, কোন সাইডটা? বিমের সাইডটা হচ্ছে না। বিমের সাইডে যে একটা রিইনফোর্সমেন্ট গিয়ে এখানে পেটে পড়লো, আর উপর থেকে একটা রিইনফোর্সমেন্ট তুলে দিল। না, ওটা কেটে জুড়ে দেবো এরকম হ্যাঁ, ড্রিল করে। রিল যেমন করে আপনারা আমরা কেমিক্যাল অ্যাঙ্কারিং করছি। আচ্ছা, এবার আসি হচ্ছে একটু শিয়ার কানেক্টর সম্বন্ধে একটু বলা। আর কিছু কিছু জায়গায় আমরা 3টে সাইড করেছি, ধরুন 2টো সাইড করেছি, সেখানে এটা একটুখানি বুঝতে হবে। দেখেছেন, এটা হচ্ছে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট, আর হরাইজন্টাল স্টিরাপটা দুটো সি টাইপ করা হয়েছে। একটু আগে সকালবেলা একজন সি টাইপ বলছিল, এখানে কিন্তু সি টাইপই আছে। এই একটা আছে আর ওপাশ থেকে একটা আছে, করে এইখানে কেমিক্যাল অ্যাঙ্কার করে স্টিরাপ, কারণ এর এপাশে নেই। একটা জায়গায় কিন্তু স্টিরাপটা আপনাকে কলামে অ্যাঙ্কার করতে হবে, এটাই হচ্ছে সেটা। এটা এখানে করা হয়েছে। স্যার, এটা কি কোনো বাধ্যবাধকতা আছে যে অরিজিনাল কলামের এক্সিস্টিং কলামের যে রিইনফোর্সমেন্ট তার সঙ্গে এটাকে না না, আপনি অ্যাঙ্কার করে দিন, আমি এমনি করতে পারি? হ্যাঁ, ওটা দরকার নেই। ইট উইল অ্যাক্ট ভেরি ওয়েল। এইটা একটা খুব অদ্ভুত ডিটেইল। এই যে স্ল্যাবটা এখানে কিন্তু ফাঁকা ছিল, আমরা এখানে দেখুন অ্যাঙ্কার করে রিইনফোর্সমেন্ট লাগিয়েছি, এখানে অ্যাঙ্কার করে রিইনফোর্সমেন্ট লাগিয়েছি দুটো লেয়ারে, উপরে নিচে, ভালো করে খেয়াল করুন, করে এখানে একটা পুরো স্ল্যাব কাস্ট করে দেওয়া আছে। এই স্ল্যাবটা কিন্তু অরিজিনাল ডিজাইনে ছিল না, এখানে একটা শ্যাফট ছিল। ইউ ক্যান ডু ইট অলসো, দেয়ার ইজ এ টেকনিক। স্যার বলছি কতটা অ্যাঙ্কার করা হয় এটা ভেরি গুড কোশ্চেন। বেসিক্যালি অ্যাঙ্কারিং এর মজাটা হচ্ছে, আপনি যখন এটাকে অ্যাঙ্কার করছেন, এবার যখন এটাকে টেনে ছিঁড়বেন, ফিলসফিটা ভালো করে বুঝুন। ভ্যালুটা ইমেটেরিয়াল, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফিলসফিটাই সব। হ্যাঁ, আমরা সবাই ফিলসফি নিয়ে ভাবি। ফিলসফিটা হচ্ছে, আমি এবার টানছি, যখন এই রিইনফোর্সমেন্টের পারমিসিবল স্ট্রেস জেনারেট হবে, কত সেটা জেনারেলি আমাদের ধরুন 8500 এর, আমরা ম্যাক্সিমাম সিভিল ইঞ্জিনিয়াররা 67%, 2/3 নিয়ে কাজ করি। 500 এর 2/3 যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা রিচ করলো, আর তখন ওই বন্ড থেকে ওটা ছিঁড়ে গেল। ওই পরিমাণ বন্ড স্ট্রেস কিন্তু ওই রিইনফোর্সমেন্ট বার আর কংক্রিটের মধ্যে তৈরি হতে হবে, রাইট? এটাকে আমরা বলি ডিজাইন স্ট্রেংথ। আচ্ছা, এই ডিজাইন স্ট্রেংথ তৈরি করতে গেলে এখনকার দিনে যত অ্যাঙ্কারিং মেটেরিয়াল মার্কেটে আছে, আমি নামগুলো বলছি না, বিং এর টিচার, আমার নাম বলাটা ঠিক নয়, প্রচুর কোম্পানি ইন্ডিয়ার আছে, বিদেশি কোম্পানি এখন এই অ্যাঙ্কার বানায়। ইন জেনারেল 10 to 15D লাগে। আপনার 8 মিলিমিটার হলে 80 থেকে 120 এর মধ্যে কোনো একটা ভ্যালু আসবে। বুঝতে পারলাম? বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন তার ভ্যালু। আমি কোম্পানির নামটা আমি বলতে চাইছি না, টিচার হিসেবে এটা গভর্নমেন্টে চাকরি করি, এটা ঠিক না, যতদিন মাইনে দিচ্ছে। তো এই জায়গাটা দেখুন, আপনি এইভাবে তুলে দিলেন, আর এখান থেকে একটা অ্যাঙ্কার, ঠিক আছে?
এই পুরো শাটারিংটা করা হয়েছে, এই জায়গাটা ফাঁকা, রিইনফোর্সমেন্ট বেরিয়ে গেছে, এই ভদ্রলোক এই প্লাস্টিকের বাকেটে করে সেফ টিস্যু আছে, বড় কোম্পানি এরা এগুলো মেনটেন করে এই ফ্রি ফ্লোয়িং কংক্রিট, মাইক্রো কংক্রিট যেটা দাদা বলছিল সকালবেলা, সেটাকে স্টার করে প্রডিউস করে এগুলো স্যার যে কংক্রিটিংটা হচ্ছে সেটা আমার অরিজিনাল স্ট্রাকচার যে গ্রেডের কংক্রিট স্টেটমেন্ট No, it's a very good question. Thank you. তারও গাইডলাইন আছে। গাইডলাইনটা কিরকম ভালো করে তুলে নাও। এটা অ্যাকচুয়ালি প্রথম এটা একটা ইউএনডিপি ডকুমেন্ট তৈরি হয়েছিল, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওয়েবসাইটে যাবে, ইউএনডিপির ওয়েবসাইট, তোমরা পড়াশোনা করছো এগুলো তোমাদের জানা উচিত। ওই যে আমি একটু আগে বললাম আমাদের কাজ কিন্তু পথ দেখানো, আমরা সব তোমাকে পড়াতে পারবো, সম্ভব হিউজ, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং মানে আমি কি বলবো, পিলার অফ সিভিলাইজেশন সবকিছুর মধ্যে আছে। এবার ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি একটা ডকুমেন্ট বানিয়ে দিয়েছিল, তাতে ওরা একটা জায়গায় উল্লেখ করে দিয়েছিল তুমি যখন জ্যাকেটিং করবে এটা রিসার্চ করে পারবে, এক্সিস্টিং কংক্রিটের 5 MPa বেশি কিন্তু মিনিমাম হতে হবে। যদি এক্সিস্টিং কংক্রিট 30 হয় তুমি 35 দেবে, তোমার যদি এক্সিস্টিং কংক্রিট 25 হয় 30 দিতে পারো, 40 হলে 45 দিতে হবে। এটা কিন্তু ওরা বলেছে। এবং এটা আইএস কোড সেখান থেকে নকল করেছে, ওরা ওটাই করেছে। ক্লিয়ার? ইটস এ ভেরি গুড কোশ্চেন, থ্যাংক ইউ ব্রাদার। স্যার কলামের ক্ষেত্রে স্ট্রেন্ডিংটা রেড প্রোফেশনটা কি মানে ফাউন্ডেশন একদম ফাউন্ডেশন থেকে, তাহলে কাজ করবে না। আমি ওকে দেখালাম ফাউন্ডেশনে অ্যাঙ্কার করা হয়েছে। প্রথম যে ছবিটা দাও একবার দেখিয়ে দিই মিস্টার গৌতম। এই দেখো ওই কলাম থেকে কিন্তু এইগুলো উঠছে, এখানে তুমি দেখো এখানে উঠে গেছে, উঠছে, আর এখানে ওপরের দিকটা আগে হয়ে গেছিল, ওটা ওপর দিক করে নিচে অ্যাঙ্কার করা হচ্ছে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে। এটা আরেকটা ভিউ দেখুন, খুব সুন্দর, একটা কলামকে জাস্ট এক সাইডে জ্যাকেটিং করা হচ্ছে, সিঙ্গেল সাইড, ইউনিক। মানে এটা আমার জীবনে আমি এটা সেকেন্ড থার্ড টাইম করলাম। এখানে অ্যাঙ্কার হয়েছে, এখানে অ্যাঙ্কার হয়েছে, সি, প্রত্যেকটা সি আছে, স্টিরাপ গুলো এরকম ভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে 3টে লেয়ার রিইনফোর্সমেন্ট, এখানে একটা মানে টোটাল 7টা রিইনফোর্সমেন্ট দিয়ে এই কলামটাকে পুরো নিচ থেকে উপর পর্যন্ত জ্যাকেটিং করেছে। 24টা ফ্লোর, 20 ফ্লোর নাম্বার সব হিউজ। মানে রিপেয়ার রেট্রোফিট is going to be a very big business throughout India. There are huge potential actually. Oh, sorry. No, আসবে। এসে সুয়াজা টেনশনে পড়ে যাচ্ছে। ঠিক এরকম ভাবে কিন্তু গানি ব্যাগ দিয়ে আপনাকে একদম কিউরিং করতে হবে। এবং আমি আপনাকে বলছি মাইক্রো কংক্রিটের কিউরিং, যেটা দাদাও মানবে, is more sensitive than normal concrete. Do you know why? Because the water ratio is very low. Number one, heat of adhesion is very high. যদিও ওনারা বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেট যায় যাতে সারফেস থেকে সারফেস ওয়াটার ময়েশ্চার বেরিয়ে না যায়, স্টিল আমি বলবো এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, এর ইনিশিয়াল রেট অফ হাইড্রেশন ইজ সো হাই, সারফেস গরম হয়ে যায়, মানে ইউ ক্যান নেক্সট ডে whenever you touch it you can feel the temperature. So please just ডিশাটারিং হবে, সঙ্গে সঙ্গে গানি ব্যাগ দিয়ে চলবে। এখানে আমি বলবো আপনারা একটু উল্লেখ করে দিন যে ডিউরিং ডিশাটার ইমিডিয়েট 24 আওয়ার্স 24 আওয়ার্স মধ্যে তো করবেনই, 24 আওয়ার্সের মধ্যে একবারে ডিশাটারিং করা যাবে না। সিভিলিয়ানস লুজ করে আবার জল দিন তাতে, আর 1 ঘন্টা রাখুন, আবার একটু লুজ করুন, তাহলে এত তাড়াতাড়ি হিট নাহলে অনেক জায়গায় আমরা কমপ্লেন জারে আপনার মাইক্রোফোন ক্যাক করেছে, তো জিজ্ঞেস করলাম কেন হয়েছে, সেলফি দেখা গেল 18 ঘন্টা বাদে থার্মাল গ্রেডিয়েন্ট অনেক বেশি হয়ে যায়, বাইরের থেকে হিট লস করে ভেতরে 36 ঘন্টা সময় যদি দেন আর তারপর ধীরে ধীরে লুজ করবেন জল তাহলে ক্র্যাক হবে না, আদারওয়াইজ ক্র্যাক হবে তখন আমাদের কোম্পানির নামে একদম হিউজ হিট অফ হাইড্রেশন, হিউজ, মানে রীতিমতো সারফেস ওর অ্যাকচুয়ালি দিনের স্ট্রেংথ, ওনারা যে জিনিসটা বিক্রি করেন দুটো তিনটে, মানে দুটো বোধহয় আপনাদের এখন ভ্যারিয়েশন, ম্যাক কংক্রিট
তিন চারটে আছে, তাতে আমি দেখেছি 3 দিনে কিন্তু M20-25 এর উপরে স্ট্রেন্থ এসেছে। ওয়ান ডে 25 এবং হ্যাঁ আমি সেটাই বললাম 7 ডেজে আমরা 40 এর উপরে স্ট্রেন্থ ওয়ান ডেতে 40 এবং 28 ডেজে 100 আছে। সেরকম ব্যাংক কম্পিউটার আছে। সো একদিকে ভালো হয়েছে, মানে আমি যাই বলছি আপনারা সাপ্লায়ার মানে যারা এই টেকনোলজি ইনভেন্টার তাদের থেকে শুনে নিচ্ছি। না ইটস গুড, দুটোই হোক। সো ইনফ্যাক্ট আমার পক্ষে একটু নাম টাম নেওয়া মুশকিল, তো উনি বলুক, আমার ভিডিও হয়ে গেলে মুশকিল। এই যাদবপুরের শিক্ষক এই কোম্পানির হয়ে বলেছে, কে কোথা থেকে কি ভিডিও করছে বলা মুশকিল। সেটা ওই জন্য আমি বারবার করে বলি, আমি ইন্টেনশনালি কখনো কোনো কোম্পানির নামই না, কোনো লেকচারে নিই না, বিকজ দিস ইজ নট মাই অফ বিজনেস, নান অফ বিজনেস, আমার করা উচিত না। সো এই জায়গাটা দেখুন, এই রিইনফোর্সমেন্টটাকে স্ল্যাবটাকে ভেঙে সুন্দর করা হয়েছে। আর এইটুকু জায়গায় আমরা যদি খুব প্রয়োজন না হয় আমরা রিইনফোর্সমেন্ট দিই না, আর প্রয়োজন হলে আমরা একটা রিইনফোর্সমেন্ট এখানে লাগিয়ে দিলাম, উপর থেকে একটা তুলে দিলাম। দিস ইজ এ ভেরি কমন ইয়ে। আর এই জায়গাটা একটা স্ল্যাব, একটা পিস স্টার্টারিং করে এটা উপর থেকে তুলে দেবো। স্যার ওটা কি ড্রিল করে করা হয় ড্রিলের মধ্যে থেকে? হ্যাঁ, প্রথমে কভার মিটার দিয়ে দেখতে হবে কোথায় রিইনফোর্সমেন্ট আছে, সেখানে রিইনফোর্সমেন্ট না থাকলে তারপর সেখানে আপনি ড্রিল করে দিবেন, করে একদম। ওগুলো ভয় থেকে যাবে না, ওগুলো প্রত্যেকে বিম আর কলাম হয়ে গেছে। ওগুলো ভয় থেকে যাবে না। না, মাইক্রো কমিউনিটি দিয়ে ভয়েড থাকা খুব মুশকিল। এবার সেটাকে আপনাকেও দেখতে হবে, কিরকম ভাবে দেখতে হবে তাও আমি আপনাকে পদ্ধতি ছবি দিয়ে বুঝিয়ে দেবো। ভয় থাকে না, মানে খুব রেয়ার চান্স। এটা উপর থেকে ছবি দেখুন। আর এই যে বস্তুটা, এই বস্তুটা হচ্ছে শেয়ার কানেক্টর, এইটা হচ্ছে শেয়ার দেখতে পাচ্ছেন, একটা এল শেপের বস্তু। এইটা যেহেতু 3 দিক করা হয়েছে, আমরা শেয়ার কানেক্টর দিয়েছি, যেটা আমি স্কেচে দেখালাম আপনাদের। আমি বললাম যে পরে আমি ছবি দেখাবো। এটাই হচ্ছে শেয়ার কানেক্টর। ওল্ড আর নিউ কংক্রিটের মধ্যে একটা অ্যাঙ্কারিং। এবার এটা শিয়ার কেন বলছি, এই বলো, স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়েছো, শিয়ার কেন? হোয়াই ইট ইজ শিয়ার কানেক্টর? এটা ফ্লেক্সুরাল কানেক্টর হতে পারতো, টেনশন কানেক্টর হতে পারতো, সেটা বলি, কিন্তু কম্প্রেশন কানেক্টর বলি। শিয়ার বলছি কেন? ব্যাপারটা ভালো করে বুঝুন। এটা শেয়ার কানেক্টর বলার কিন্তু কারণ আছে, ভালো করে বুঝতে হবে। যখন ওল্ড আর নিউ কংক্রিট তুমি একটা ল্যাটারাল লোড দিলে, ল্যাটারাল লোডে কি হবে? পুরো কলামটা ডিফ্লেক্ট করবে, রাইট? ডিফ্লেক্ট করলে কি হবে? ওল্ড আর নিউ কংক্রিটের মধ্যে কিন্তু ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা বেট করছে। তো দুটো তো একটা ইন্টারফেসিয়াল স্ট্রেস ক্রিয়েট করবে। সেটা কি স্ট্রেস? শিয়ার স্ট্রেসটাকে আমরা মিটিগেট করছি এই কানেক্টর দিয়ে, তাই জন্য শিয়ার। বুঝেছো? এটা তোমরা যেহেতু কলেজে পড়ছো, ওই জন্য তোমাদেরকে একটু বেশি করে বললাম, কারণ এটা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়াররা জানে, তোমরা তো জানো। ঠিক আছে? ওই জন্য এটা শিয়ার কানেক্টর। ওকে, শিয়ার কানেক্টর কখনোই ভেতরের যে ইন্টারনাল রিইনফোর্সমেন্টের সঙ্গে কানেক্ট হবে তাই তো? না, ওটা শুধুমাত্র সারফেস, এই যে সারফেস আর নতুন যে কংক্রিট করছি, দুটো সারফেসের মধ্যে কানেকশন। দরকার নেই, আপনি ডিল করুন কেমিক্যাল অ্যাঙ্কার দিয়ে, শেয়ার কানেক্টরটাকে লাগান, এই যে শেয়ার কানেক্টর লাগান। কোনো কারণে যদি রিইনফোর্সমেন্টটা ঠিক চলো, এবার যখন ঠেকে যায়, ড্রিল করার সময় ঠেকে গেলে সেটা ঠিক নয়। সেই জন্য আমরা বলি কভার মিটার বলে একটা টেকনোলজি আছে, আগে আমরা কভার মিটার করে দিয়ে ইন্টারনাল রিইনফোর্সমেন্ট গুলোকে বার করি, তার মাস্ট করে দিই। যারা প্র্যাকটিসিং তারা দেখো। 10 to 12 পর্যন্ত। হ্যাঁ, বোঝা গেল? থ্যাংক ইউ সুভাষ দা। ঘুম পাচ্ছে না তো? আমি খুব ছবি দেখাচ্ছি, আমি কিন্তু কঠিন জিনিস বলছি না, মানে তাতে ঘুম ভেঙে তাদের সিরিয়ালি আপনারা বোধহয় একটু ক্লান্ত আছেন, একটু ঘুমিয়ে নিন। সো আমি কলাম, বিম, স্ল্যাব সবই আপনাদের মোটামুটি দেখিয়ে দিয়ে গেলাম। এইবার হচ্ছে যেটা সিস্টেম, সেটা খুব জনপ্রিয় হয়েছে আজকাল, সেটা দ্যাট ইজ কল বলছি স্পিডটার সঙ্গে বোঝাতে পারছি। এটা হচ্ছে ফাইবার র্যাপিং সিস্টেম, যেটা একটু আগে শিকা কোম্পানি আপনাদের দেখালো। এই কার্বন ফাইবার র্যাপিং কিন্তু অরিজিনালি ইট ওয়াজ ডেভেলপড ফর এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, এবং এটা নাসা ডেভেলপ করেছিল। কার্বন ন্যানোটিউব বলে একটা বস্তু হয়, যেটা রিইনফোর্সমেন্ট হিসেবে ওরা, আপনারা জানেন ডিসকভারি বলে একটা প্লেন আছে যেটা যায় এবং ফিরে আসতে পারে, মানে মহাকাশচারীদের নিয়ে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে যায় আবার ফিরে আসে। এই ডিসকভারির যে উইংসটা যখন ডিজাইন হয়, ওরা বলেছিল এটা মেটালিক রাখলে চলবে না, বিকজ
this metallic portion has a very high weight, it is creating a lot of problem. তখন ওরা একটা মেটেরিয়াল ডেভেলপ করে যেটা হচ্ছে কার্বন ফাইবার ন্যানোটিউব। এটা কার্বনকে ন্যানো লেভেলে নিয়ে একটা টিউব মতো বানানো হয়, যে টিউবের টেনসাইল স্ট্রেংথ ইজ অ্যারাউন্ড 3500 MPa। খুব মজার ব্যাপার, এর ওভারঅল ডেনসিটি কিন্তু একের কাছাকাছি। মানে ভাবুন, যার ওজন হচ্ছে জলের কাছাকাছি, স্ট্রেংথ হচ্ছে স্টিলের 7 গুণ, almost 6 থেকে 7 গুণ। So that's why it's a really amazing material, because originally it was built for the spacecraft technology, but এটা বর্তমানে প্রচুর পরিমাণে কমার্শিয়াল প্লেনেরও উইংসে তৈরি হচ্ছে, এবং ইন্ডিয়া থেকে একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে খুব অদ্ভুত ভাবে। সেটার ফ্যাক্টরিটা তৈরি হয়েছে কিন্তু অন্য কারণে, সেটাও বলে দিই। আপনারা জানেন যে ফ্রান্সের একটা কোম্পানির সঙ্গে আমাদের ইন্ডিয়ান একটা চুক্তি হচ্ছে, ডোসল বলে একটা এয়ারক্রাফট ইন্ডিয়া কিনেছে, মানে যেটা রিসেন্টলি অপারেশন সিঁদুরেও ইউজ হয়েছিল। সেই ডোসল কোম্পানির এয়ারক্রাফটের যে উইংসটার বডিটা কিন্তু কার্বন ফাইবারের, যার ওভারঅল থিকনেস অনেক বেশি। আমরা জেনারেলি 230 GSM, দাদা যেটা বললো 400 GSM, ম্যাক্সিমাম 1000 GSM এরও আমি দুটো লেয়ার ইউজ করেছি, ওদের থিকনেস অনেক বেশি, কিন্তু জিনিসটা একই, এই সেম ফাইবার একটু মোটা করে ওরা সেটা দিয়ে এয়ারক্রাফটের বেসিক বডি অ্যান্ড উইংসটাকে বানায়, রাইট? সো রিলায়েন্স তার ফ্যাক্টরি করেছে। তো দিস ইজ দ্য স্ট্রেংথেনিং অফ কার্বন ফাইবার টিউব। আপনি যদি ওইটাকে ওর গায়ে লেপটে দেন তাহলে তার ওভারঅল টেনসাইল স্ট্রেংথ অনেক বেড়ে যায়। এই কনফাইনমেন্ট, এটা হচ্ছে অনেকটা কি জানেন তো, ছোটবেলায় আমাদের সেই মাসেল ক্র্যাম্প করলে আমরা ক্রেপ ব্যান্ডেজ বাঁধতাম, মনে আছে? সবার মনে আছে ওদের, সবার কোনো সময় মাসেল ক্র্যাম্প হয়ে ডাক্তারের কাছে গেছি, একটা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে দিল, চেপে আমরা বেঁধে দিই। ক্রেপ ব্যান্ডেজ অ্যাকচুয়ালি কি করে, আমাদের মাসেলস গুলো বা লিগামেন্ট যখন টিয়ার আপ হয়, ডিস্ট্রেস হয়, ক্রেপ ব্যান্ডেজ আমরা ওটাকে চেপে বেঁধে দিই। তাহলে কি হয়, ওর ওভারঅল ডেনসিটি বেড়ে যায়, চারিদিকে কনফাইন্ড হয়ে গেলে মাসেলসটা স্ট্রেংথটা একটু রিগেইন করে। সেম থিং হ্যাপেনিং, সেম ফিলসফি। আমরা এখানে কলামকে কনফাইন করি, আর যদি বিম হয় বিমের বটমে লাগাই, বিমের শিয়ার হলে তার সাপোর্টে লাগিয়ে দিই, এবং তাহলে কি হয়, ওইগুলো অ্যাজ এ এক্সটার্নাল রিইনফোর্সমেন্ট কাজ করে, অ্যান্ড ইট এনহ্যান্স দ্য স্ট্রেংথ অফ পার্টিকুলার মেম্বার লাইক কলাম অ্যান্ড বিম। স্ল্যাবেও আমি প্রচুর করেছি, নিচে কার্বন ফাইবার র্যাপিং দিয়ে বোথ ওয়েতে strengthening আমি পার্সোনালি করেছি, and it is working very fine, right? Now the thing is, এটা যদি আপনি দেখেন, এই উপরের যে কালো রঙের বস্তুটা, এটা হচ্ছে কার্বন ফাইবার, তার নিচে হচ্ছে একদম নিচে সাবস্ট্রেট, তারপরে উপরে তার উপরে একটা প্রাইমার করা হয়, যেহেতু সাবস্ট্রেটটা এবড়ো খেবড়ো থাকে, স্যাচুরেন্ট ইজ ভেরি কস্টলি একটা জিনিস। তারপরে আমরা একটা স্যাচুরেন্ট দিয়ে এই ফাইবারটাকে চিপকে দিই। স্যাচুরেন্ট আর এই বস্তুটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে একটা ইপক্সি আঠা রেজিন, যেটা গ্লু বলতে পারেন। দ্যাট হ্যাজ এ গ্লুইং এফেক্ট, যেটা ওই ফাইবারের গায়ে, ফাইবারটাকে ওই রিইনফোর্স কংক্রিটের সারফেসের গায়ে চিপকে দেয়, আটকে দেয়। তাহলে কি হলো, যখন ওই আপনার এক্সট্রা স্ট্রেস আসবে বা ডিফ্লেক্ট করতে চাইবে, ও তখন ওই দিকটা একটা ভিডিও দাদা দেখালো না, যে সেন্ট্রালি দেখুন ওই পুরো কলামটা, সিলিন্ড্রিকাল কলামটা ফেটে গেল, কারণ হচ্ছে সেন্ট্রাল জায়গাটা ম্যাক্সিমাম ফাইবার মানে বেন্ড করতে চাইবে, ওই জায়গাটা ও ছিঁড়ে গিয়ে একটা ফেটে মোটা, right? So these are the different layer of FRP which actually we are using to fix the fiber wrapping in particular systems. It act as an external reinforcement and it enhance the strength. আমরা আমি যে প্রজেক্টটার কথা বলছি সেটার একটা লাইভ ছবি দেখাই, আমি নাম বলছি না প্রজেক্টটার, সেখানেও কিন্তু আমরা কার্বন ফাইবার এই দেখুন নিচ থেকে র্যাপ করছে দিয়ে আমরা এই কলামটাকে প্রথমে, এই চকচকে বস্তুটা হচ্ছে বেসিক্যালি ওর মধ্যে একটা বেসিক প্রাইম কোট করতে হয়। প্রাইম কোট করে এই ফাইবারটাকে দিয়ে তার উপর স্যাচুরেন্ট দিয়ে স্লট টেনে টেনে সুন্দর করে আমরা যদি আটকে দিই। এবং আরেকটা জিনিস কোথায় খেয়াল করেছেন আপনারা, ফাইবারের ওরিয়েন্টেশনে দেখো এই লাইনে, এটা সিঙ্গেল লুপেন ফাইবার, ডবল লুপেনও হয়, কিন্তু আমাদের দেশে মোস্টলি সিঙ্গেল লুপেনই আমি যত কাজ করেছি মেজরিটি তাই। এইভাবে আমরা ফাইবারটাকে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে পুরো কলামটাকে র্যাপ করে দাও। এতে কিন্তু কলামের ওভারঅল স্ট্রেংথ প্রচুর বাড়ে। এর জন্য এসিআই, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের একটা কোড আছে ACI 440, এবং ওনাদেরও একটা সফটওয়্যার আছে, সেখানে আপনার কি এনহ্যান্সমেন্ট চাই ওটা করলে কত লেয়ার কি থিকনেস লাগাতে হবে ও পারবে। প্লাস্টার কালার এগুলো থেকে যাবে। হ্যাঁ, এবার প্লাস্টারটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমি জানি
যখন আপনি ওই স্যাচুরেন্টটা করবেন, স্যাচুরেন্টটা ফাইনাল স্যাচুরেন্টটা লাগানোর পরে ওটা যখন একটু সেট হয়ে আসবে, আপনি ওখানে স্পার্কলিং অফ স্যান্ড করে দিন হালকা করে। স্যান্ডটা আটকে গেল, সারফেসটা রাফ হয়ে গেল, তার আগে কাজটা করবেন, কোনো অসুবিধা নেই। ইউ গট ইট? এই দেখুন হরাইজন্টালি এই হচ্ছে কার্বন ফাইবার, স্যাচুরেন্ট দিয়ে সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার এই ছবিটা আমারই, একটু আত্মপ্রচার করেছি। যাই হোক, এখানে যখনই একটা লেভেল, দুটো লেভেল, তিনটে লেভেলে জ্যাকেটিং হবে, আমি এটা নর্মাল কংক্রিটও বলবো, জ্যাকেটিং কংক্রিটও বলবো। একটু আগে একজন প্রশ্ন তুললো, স্যার কোনো জায়গায় তো ফলস হতেই পারে। হ্যাঁ, হতে পারে, অ্যাবসলিউটলি হতে পারে। কিন্তু যেটা সবসময় করবেন, কাইন্ডলি একটা হাতুড়ি নিন, বাংলার একটু দেখুন, ভয়েস হলে কিন্তু মেজর ভয়েস হলে, কম ভয়েসে পাবেন না। কম ভয়েসের জন্য কি পদ্ধতি সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। কম ধরনের হালকা ভয়েস হলে কিন্তু তার মধ্যে আপনি সাউন্ডটা ডিফারেন্ট পাবেন, ঢ্যাপ ঢ্যাপে সাউন্ড, রাইট? আর সলিড হলে রিংিং সাউন্ড হবে, কনকনে সাউন্ড হবে, রাইট? সেরকম করে প্রত্যেকটা জায়গায় কিন্তু চেক করা উচিত, যেটা আমরা অন্ততপক্ষে আমাকে যদি কেউ দায়িত্ব দেয়, আমি মেটিকুলাসলি সেটা করার চেষ্টা করি। আপনারাও হোপফুলি সেটাই করবেন, তাতে ডেফিনেটলি উইল হ্যাভ এ গুড রেজাল্ট। তার বাইরে যেটা আমরা করি, আমরা কিন্তু তার বাইরে what we do ultrasonic pulse velocity বলে একটা টেস্ট, ইউপিভি টেস্ট। আমরা এখানে কিন্তু ইউপিভি টেস্ট করেছি, মেটিকুলাসলি করা হয়েছে। বসুন, দাঁড়িয়ে আছে ভেতরে, এই সামনে জায়গা আছে। তো আমরা কিন্তু ইউপিভি টেস্ট করেছি, করে বিভিন্ন জায়গায় তার কোয়ালিটি সম্বন্ধে অ্যাসার্টেন হওয়ার চেষ্টা করেছি, রাইট? এটা মোটামুটি আমি জ্যাকেটিং, ফাইবার র্যাপিং ইন ডিটেইলে বলে দিলাম। এর বাইরে বিরাট কিছু নেই, যেটা হয় এর বাইরে কিছু অঙ্ক আছে, যে অঙ্ক বসে অ্যাকচুয়ালি কতটা জ্যাকেটিং করতে হবে, কতটা ফাইবার র্যাপিং করতে হবে, সেটা এই প্ল্যাটফর্মে আমার মনে হয় সেটা নিয়ে আলোচনা করলে সবাই উইদিন 5 মিনিটস ঘুমিয়ে পড়বে। তো এইটা মোটামুটি এই জিনিসটা আমি বলে দিলাম। আচ্ছা, এইবার আমি যদি ভয়েড আপনি পান, হ্যাঁ, তাহলে যেটা পড়াশোনা করুন, বাইরে বা খুব বড় জায়গায় ভয়েড হলে ভেঙে ফেলে নতুন করে বানাবো, সেটা বেটার। অ্যাকচুয়ালি গ্রাউটিং না দাদা, গ্রাউটিং আমি আমাদের সামনেই বলছি, খুব ট্রিকি টেকনিক। যদি ভেতরের ভয়েড ইন্টারকানেক্টেড না হয়, গ্রাউটিং কাজ করে। পাসই তো করবে না, মেটেরিয়ালটা পাসই হচ্ছে। সেই জন্য গ্রাউটিং is really a very difficult technique to adapt. Proper grout engineer যারা বোঝে, প্রপার করে ড্রিল করে, প্রপার মেটেরিয়াল চুজিং, আমি বহু জায়গায় দেখেছি মানে রং গ্রাউটিং মেটেরিয়াল ইউজ হচ্ছে, অ্যাবসলিউটলি রং। ওখানে সিমেন্ট গ্রাউটিং সম্ভবই না, ওখানে পিইউ বা অন্য ধরনের রেডিমিক্স গ্রাউট করতে হবে, সেখানে সিমেন্ট গ্রাউট করে যাচ্ছে। কারণটা হচ্ছে সিমেন্টের সাথে গ্রাউট যখন করি, এত পরিমাণ জল থাকে যার ইটসেলফ কোনো স্ট্রেংথ নেই, বুঝতে পেরেছেন? তো সেই জন্য ভীষণ প্রপার মেটেরিয়াল, প্রপার টেকনিক, প্রপার হ্যান্ডস না দিয়ে কিন্তু গ্রাউট ইট মে কজ এ হিউজ ফেলিওর ফর ইউর স্ট্রাকচার। আর কি এটা তো ঠিক বলেছি, একদম। এবং সেখানেও গ্রাউটের ডিজাইনও ডিজাইন ঠিকঠাক করুন। বহু জায়গায় আমি দেখি সিমেন্ট গ্রাউট, একটা সিমেন্ট গ্রাউট ইউজ করে যে ভিজে জায়গায় ইপক্সিটা দু ধরনের হয়, ময়েশ্চার সেনসিটিভ, ময়েশ্চার ইনসেনসিটিভ। আপনাকে তো সেটা প্রপার নিতে হবে, তারও ময়েশ্চার ইনসেনসিটিভ ইপক্সি হয়, সেটা অন্য, তার অন্য দাম, অন্য জিনিস, এটার মধ্যে না নিলে এটা হয়। আরেকটা জিনিস আমি একটুখানি সবাইকে বলে দিতে চাই, যেটা আমার মনে হয় একটুখানি এগুলো নিয়ে অত ডিটেল না গিয়ে, একটা জিনিস, একটা খুব সিম্পল টেস্ট, কিন্তু আমি আজকাল দেখছি এই টেস্টটা লাস্টে উনি আমাকে একটু ওভারঅল কোয়ালিটি নিয়ে কথা বলতে বলেছিল, আমি এটা একটু বলে দিচ্ছি সুভাষদার সামনে। যেটা হচ্ছে কিউব কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা মাপি, এবং আমাদের কাছে প্রচুর লোক আসে, এই ধরুন রাজারহাটে বাড়ি করেছে, স্যার আমার এখানকার কিউবের কংক্রিট সিস্টেম ফেল করেছে, বহু লোক আসে। তো আমি বললাম আচ্ছা ফেল করেছে, আপনি ওই ফেলে দেওয়া কিউবটা যেটা ফেল করেছে, তাই সেই স্যাম্পলটা আছে আপনার কাছে? কেউ বলে আছে, কেউ বলে নেই। এবং বহু ক্ষেত্রে আমি দেখেছি যে স্ট্রেংথ টেস্টটাই ভুলভাল হয়েছে। সবসময় কংক্রিটকে দোষ দিয়ে লাভ নেই, টেস্টিংটা হয়নি। কেন হয়নি আপনাকে এইটা একটু বোধহয় খুব রিলেটেড পোরশন, এটা নিয়ে প্রচুর কনফিউশন হয় প্রচুর লোকের মধ্যে, এটা আমি একটুখানি বলে দিই। প্রথম কথা হচ্ছে কংক্রিটের
এই এখানকার অনেক স্টুডেন্ট আছে তারাও কিউব টেস্ট করেছে, কিন্তু কিউব টেস্টের কিন্তু এখন যে কোড কিন্তু একটা মারাত্মক জিনিস বলেছে আপনাদের, সেটা একটু বলে দিই। এই যে কিউবটা যখন ফেল হবে, যদি কিউবটা খুব প্রপার শেপের কিউব হয়, কিউব মানে তার 6খানা ফেজ, 8টা ফেজ আছে এবং প্রত্যেকের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তাহলে তো সে কিউব মানে তো তাই। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি না থাকে তাহলে কিন্তু কিউবের ফেলিওর মোড হবে এরকম। এই যে উপরে দেখুন ক্র্যাক প্যাটার্ন, আপনি বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন এরকম ক্র্যাক হবে। আপনি এখানে হাতুড়ি দিয়ে মারবেন, দেখবেন কিউবটা এরকম হয়ে গেছে, এরকম হবে। মানে দেখুন সবকটা ইররেগুলার, অর্থাৎ একটা পাশ দিয়ে ফেল হচ্ছে, একটা কর্নারে ফেল হচ্ছে, একটা মাঝখানে ফেল হচ্ছে, একটা হরাইজন্টালি ক্র্যাক হচ্ছে। এই প্যাটার্নটা হওয়া মানে কিন্তু কিউব হ্যাজ এ প্রবলেম, মানে মোল্ড হ্যাজ এ প্রবলেম, ইট ইজ নট 90 ডিগ্রি, রাইট? এটা কিন্তু কোডের পেজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি, IS 516 নতুন কোডে এটা বলে দিয়েছে। এইবার এটা যদি প্রপার ফেলিওর হয়, কিউবের শেপটা হবে, যখন কিউবটা ভেঙে গেল তাকে হাতুড়ি দিয়ে ঠুকলে সব চলকাগুলো বেরিয়ে গেল, তাহলে আপনি ভেতরের শেপটা পাবেন এরকম, এই ঠিক এই শেপটা পাবেন। এটা উপরে তুলতে পারবো? আচ্ছা দাঁড়াও, এটা তোলা যাবে না গো, এটা স্লাইডে ঢুকিয়েছি তো আমি, দাঁড়া, না না করা যাবে। এবার হয়েছে, হবে পদ্ধতি সবই আছে, আমি সবটা জানি না, এটা হয়তো ঠিক হবে, সব কিছু জানি। এইবার হয়েছে, এই দেখুন এই হচ্ছে শেপ হবে, এই শেপটা হবে মানে আপনার কিউব ঠিক আছে। এনি ড্যাম কিউব যখন টেস্ট করবেন, প্লিজ ফলো দ্য ফেলিওর মোড। এই ফেলিওর মোড না হলে বলবেন ভাই তোমার কিউব ঠিক নেই, মোড ঠিক নেই। এটা যদি না হয় দেখবেন ঠিক এরকম বিভিন্ন ধরনের সবকিছু ফেলিওর হবে। রেট অফ লোডিং এ স্ট্রেংথ একটু কম বেশি দেয়, কিন্তু অ্যাপ্রাপ কম দেবে না, সেটা IS 516 বা 455 আগের পুরনো কোড বলে দিয়েছে, নতুন কোড বলে দিয়েছে। কিন্তু এই সবকটা ফেলিওর মোড কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। এবার প্রশ্ন হচ্ছে, এরকম একটা ফেলিওর মোড আসলো, আপনি কি করবেন? আপনাকে তো সলিউশন দিতে হবে, প্রবলেম তো বলে দিলেন ভাই। আপনি যেটা করবেন, যে কোনো কিউব মডেলের 3টে পার্ট থাকে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। এই পার্টের মধ্যে না স্লারি ঢুকে যায়, টেস্টিং হয় তো, স্লারিটা ঢুকে গেল, ঢুকে গিয়ে এই দুটোর মধ্যে একটা গ্যাপ তৈরি করে এবং এই পার্ট আর এর মাঝখানে স্লারি ঢুকে। এটা প্রত্যেকটাকে ভালো করে ক্লিন করুন, অয়েলিং গ্রিজিং করুন, প্রপারলি টাইট করুন, তারপরে আবার কাজ করুন। তাতেও যদি না হয় কিউব মোল্ড চেঞ্জ করুন। কিছু কিউব কিন্তু পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে, সেটা কিছু করতে হবে। And please have a proper cube mold for a proper company, right? So this is a very difficult, কি বলবো, আমি বহু জায়গায় আমি দেখেছি যে স্যার কংক্রিট ফেল করেছে, কি কংক্রিট ফেল করেছে, আচ্ছা মোল্ডটা নিয়ে আসো, মোল্ডটা এনে দেখেছি, যখন ঠোকা দিলাম একটা কর্নার দিয়ে ফেটে গেল। আপনি ছবিও আমার কাছে আছে, আপনাদের দেখাচ্ছি। রিসেন্টলি একটা খুব মাল্টি স্টোরি প্রজেক্টে M40 গ্রেডের কংক্রিট হয়নি, তার ফেলিওর মোড দেখুন, একটা কর্নার দিয়ে স্টেজ পাস করেছে। এটা কোনো ফেলিওর মোডই নয়, ইট ইজ নট এট অল অ্যাকসেপ্টেড। এইটা দেখুন প্রপার ফেলিওর মোড, দেখতে পাচ্ছেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন সবাই? দিস ইজ অ্যাকচুয়াল ফেলিওর মোড। যার স্ট্রেংথ এটা হয়েছে মানে আপনার কিউবটা ঠিকঠাক কাস্ট হয়েছে। দেখুন একটা এন্ড দিয়ে ফেটে গেছে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, যেটা আমি একটু অ্যাড্রেস করে দিলাম। আমাদের অনেকের কাছে এটা নিয়ে প্রচুর ধোঁয়াশা আছে। লাস্ট যে কথাটা বলবো, যেটা নিয়ে তারা একটুখানি বলেছিল, এই স্কেচটা একটু কাইন্ডলি খেয়াল করবেন। প্রচুর বাড়িতে প্রবলেম, যত বাড়ি আপনারা বানাচ্ছেন, স্যার এই ওয়ালে এত ময়েশ্চার কি করব, তার মেজর কারণ কিন্তু এইটা। ধরুন এই হচ্ছে ডিপিসি, এই হচ্ছে অরিজিনাল এক্সটার্নাল গ্রাউন্ড লেভেল। কোনো কারণে যেটা হয়, মিউনিসিপ্যালিটি রাস্তা উঁচু করছে, আমরা মাটি ফেলছি। সব বাড়িতে তাই, আপনি যত মফস্বলের বাড়ি, কলকাতা সল্টলেকেও আমাদের ওখানকার সব বাড়িতে দেওয়াল দিয়ে ময়েশ্চার হচ্ছে। কেন হচ্ছে? রাস্তা উঁচু হচ্ছে। যেই রাস্তাটা উঁচু হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাড়ির লোক কি করলো, সব গার্বেজ মাটি ফাটিয়ে দিয়ে সাইডগুলো ফিল আপ করা শুরু করলো। আর অরিজিনালি ডিপিসিটা ছিল এই লেভেলে, যেটা উনি বললেন, অর্থাৎ এইখান থেকে যদি ময়েশ্চার ঢোকেও ডিপিসিটা এটাকে অ্যাড্রেস করতে পারতো, কিন্তু এখন তো মাটি এখানে, এই জলটা এখান থেকে নোংর।
এবার প্রশ্ন হচ্ছে এটার পথ পথ কিন্তু উনিও বলেছেন, আমিও ওটাই আবার বলছি, প্র্যাকটিক্যালি আপনাকে এইখান থেকে এই পর্যন্ত পুরো প্লাস্টার চটিয়ে অ্যাক্রিলিক বন্ড দিয়ে এর ওপর পর্যন্ত আরো কিছুটা জায়গা নিয়ে আপনাকে বাইরে একটা ব্যারিয়ার করতে হবে। There is no other way. So that moisture should not enter from this and go up. Right? So this is the overall topic. সুহাস আপনি আমাকে যা যা বলেছিলেন আমি সব করে দিচ্ছি। এবার আমার কিছু নেই, এবার আপনি প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেবো। বলছি যে আমরা খুব খুশি হতাম যে এই সম্পর্কীয় বিষয়ে যদি আমরা প্রশ্নগুলো বেশি করে করার সুযোগ পেতাম, কিন্তু আসলে মুশকিল হয়ে গেছে। আজকে আমাদের আরেকটি প্রোগ্রাম 4টা থেকে শুরু হওয়ার কথা, সেটা হলো যে আমাদের সংগঠন যেমন একদিকে 100 বছরে পদার্পণ করেছে, আমরা 100 বর্ষ ধরে চলছি, একই সঙ্গে আমাদের সংগঠনের 2 বছর বাদে বাদে একটা রাজ্য সম্মেলন হয়। তো আমাদের হুগলি জেলা এবারে সেই রাজ্য সম্মেলনের দায়িত্ব পেয়েছে। 1985 সালে এর আগে হয়েছিল, তখন তো আমি স্কুলে পড়ি, আমার কোনো এই সম্পর্কে ধারণাই নেই। এবারে আমরা সেই দায়িত্বটা পেয়েছি, তো সেই রাজ্য সম্মেলনকে